আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা? সব যদি ঠিকঠাক থাকে, যদি দু একজন লেখো যে জি সব ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। আমরা কি করব আজকে তোমরা অলরেডি জেনেছো যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোশ্চেনের আলোকে আহ, বাংলা প্রশ্ন 20টা প্রশ্ন সলভ করব। তাহলে আমরা শুরু করব। আমরা কি করব আজকে তোমরা অলরেডি জেনেছো যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোশ্চেনের আলোকে। জি, আমি দেখতে পাচ্ছি সব ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। আমরা আবারও বলি, আমাদের ক্লাসের শুরুতে আমরা তোমাদেরকে বারবার বলি যে খাতা কলম হাতে নাও। আজকের প্রশ্ন যে 20টা সমাধান করব, এই 20টা প্রশ্নের তথ্য এবং এই সমাধান যে করব, অপশনগুলো নিয়ে যে আলোচনা করব এবং এই কোশ্চেন এবং অপশন রিলেটেড যত তথ্য বলবো, সবগুলো তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য একটু নোট করবা, লিখবা। আমরা আমাদের ক্লাসে তোমাদেরকে বারবার বলি খাতা কলম নিয়ে লিখতে হবে। তুমি পারলেও সেটা লেখো, তাহলে এটা মুখস্থ হবে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো। আমরা শুরু করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা অন শর্ট ক্লাস সি ইউনিটের জন্য, আরেকটা হবে বি ইউনিটের জন্য। প্রথম প্রশ্ন, নিচের কোন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত? কবিতার ছন্দ থেকে নর্মালি ছন্দ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিভ্রান্তি, বিভিন্ন ধরনের টেনশান তোমরা করতে দেখি যে ছন্দ চিনবো কেমনে, চেনার উপায় শেখায় দেন, বুঝাইয়া দেন। কিন্তু আসলে ছন্দ চেনার উপায় বা চিনতে হবে এই বিষয়টা নিয়ে টেনশন না করে প্রশ্ন আসে নর্মালি কোন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, কোন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কোন কবিতাটি গদ্য ছন্দে রচিত। তো সেক্ষেত্রে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের সবগুলো কবিতা কোনটি কোন ছন্দে রচিত এটা আমার জানা লাগবে, মুখস্থ করতে হবে। এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে আমরা জানি অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা এখানে আছে তাহারই পড়ে মনে। তোমরা আশা করি উত্তর লিখছো খাতা কলমে। যারা কমেন্ট করছো, কমেন্ট করার সময় প্রশ্নের নম্বর এবং অপশন লিখবা, সেটাই ভালো। অপশন লিখে ফেলবা, সেটা সুন্দর হয়। আচ্ছা, একের ঘনা লিখে আমরা তাহারই পড়ে মনে অক্ষরবৃত্ত ছন্দে রচিত দেখি। এখন আমরা দেখার চেষ্টা করব যে আর যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো সম্পর্কে তথ্য। আমরা মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতাগুলো যদি দেখি, তাহলে মনে রাখার জন্যে আমরা এভাবে পড়তে পারি। বিদ্রোহী কবি, এখানে বিদ্রোহী কবিতা 18 বছর বয়সে, তার মানে 18 বছর বয়স কবিতা। প্রতিদান হিসাবে, তার মানে প্রতিদান কবিতা সোনার তরী পেল। বিদ্রোহী কবি 18 বছর বয়সে প্রতিদান হিসাবে সোনার তরী পেল। এখানকার 4টা কবিতা, বিদ্রোহী, 18 বছর বয়স, প্রতিদান এবং সোনার তরী, এই 4টা কবিতা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এই জাতীয় ছন্দ অনেকগুলো আছে বাজারে, বিভিন্ন বইয়ে। তোমরা হয়তো অলরেডি মুখস্থ করে ফেলেছো। যে যে ছন্দ মুখস্থ করে মনে রাখতে পারে, মনে রাখতে পারলেই হয়েছে। গদ্য ছন্দ যেগুলো আছে, কোনো অন্তমিল নাই, এরকম কবিতা যেগুলো আছে সুচেতনা, আমাদের শর্ট সিলেবাসের বাইরের, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা গদ্য ছন্দে। ফেব্রুয়ারি 1969, এটাও গদ্য ছন্দে। কিংবদন্তির কথা বলছি, এটাও গদ্য ছন্দের। আর ছবি, এটাও গদ্য ছন্দের। আমরা এক বাক্যে এভাবে মনে রাখতে পারি, সুচেতনা ও নুরুল দিন ফেব্রুয়ারি 1969 কিংবদন্তির ছবি দেখতে পেল। এই বাক্যের মধ্যে যে কবিতা আছে সুচেতনা, নুরুল দিনের কথা মনে পড়ে, ফেব্রুয়ারি 1969 কিংবদন্তির কথা বলছি আর ছবি, এই কবিতাগুলো সবই গদ্য ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা, অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতার মধ্যে আছে পদ্মা। পদ্মা কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পদ্মা নদীতে বেড়াতে গিয়ে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণ তাহারেই পড়ে মনে, তাহার, এই তাহারেই পড়ে মনে। পদ্মা, বিভীষণের প্রতি মেঘনাদ আর তাহারেই পড়ে মনে, এই কবিতা 3টা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমরা এক বাক্যে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে বিভীষণ তাহার কথা মনে করলো, তাহারেই পড়ে মনে, বিভীষণ আর পদ্মা, এইগুলা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তার মানে এখানে যেটা আছে সে অনুযায়ী তাহারেই পড়ে মনে উত্তর হচ্ছে। তাইলে এবার আমার মনে হয় এগুলো আমরা জানি, মুখস্থ করছি, বিভিন্নভাবে এগুলো পড়েছি। এগুলো নিয়ে আমাদের প্রবলেম হওয়ার কথা না। কোন কবিতাটি? আমার মনে হয় এগুলো আমরা জানি, মুখস্থ করছি বিভিন্নভাবে এগুলো। ওকে, ফাইন। এরপরে যাই 2 নম্বর প্রশ্ন, বাংলা ধ্বনি তত্ত্বে কোন ধ্বনি উচ্চারণে জিহ্বা শায়িত অবস্থায় থাকে? জিহ্বা শায়িত, তার মানে জিহ্বা শুয়ে থাকে। জিহ্বা শুয়ে থাকতে হলে জিহ্বাকে কোথায় থাকতে হয়?
জিহ্বা শুয়ে থাকতে হলে জিহ্বাকে মধ্যে বা মাঝখানে থাকতে হয়, মধ্যে বা মাঝখানে থাকতে হয়। জিহ্বা শায়িত থাকলে বা শুয়িত থাকতে হলে জিহ্বাকে মধ্যে বা মাঝখানে থাকতে হয়। আমরা এটা জানি যে উচ্চারণের সময় জিহ্বা শুয়ে পড়ে এবং জিহ্বা সামনের দিকেও আসে না, জিহ্বা পিছন দিকেও যায় না। বললে জিহ্বা শুয়ে থাকে, অপরিবর্তনীয় একবারে নিচের দিকে পড়ে থাকে জিহ্বাটা। এটা হচ্ছে উত্তর হচ্ছে এখন এই প্রশ্ন রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা। তোমরা বিগত বছরের প্রশ্ন এবং বিভিন্ন প্রশ্ন মডেল টেস্ট ঘাটলে দেখবা যে এই ছক থেকে প্রশ্ন আসে এবং আমাদের পড়তে হয়। আমরা দেখি জীবের অবস্থান কখন মাঝখানে থাকে। জীবের অবস্থান থাকে কখন মাঝখানে? যখন এর উচ্চারণ হয়। জীবের উচ্চতা উপরে থাকে জীব কখন? এবং উ বললে। উচ্চ মধ্য থাকে এইটা, নিম্ন মধ্য থাকে এই দুইটা, আর জীব একেবারে নিচে থাকে এর সময়। এর সময় দুই ঠোঁটের দূরত্ব সব থেকে বেশি, তাই বিবৃত। এবং এর সময় অর্ধ বিবৃত, এবং ও এর সময় অর্ধ সংবৃত। এবং ও এর সময় দুই ঠোঁটের দূরত্ব সব থেকে কম থাকে, গোল হয়ে যায়। এই জন্য এবং উ এর সময় সংবৃত উচ্চারণ হয়। এই ছকটা আমরা মুখস্থ করবো, এই টাইপের তথ্য প্রশ্ন হতে পারে। 3 নম্বর, নিচের কোন বানানটি শুদ্ধ? আমরা উত্তরদিক শব্দটি আমরা জানি যে উত্তরদিক শব্দটি সন্ধিসাধিত শব্দ। উত্তরদিক শব্দ একটি সন্ধিসাধিত শব্দ। সন্ধিসাধিত এই শব্দটির সন্ধি বিচ্ছেদে এই জফলার নিয়ম প্রযোজ্য হয়। আমরা জানি যে শব্দের সাথে জফলা থাকে সে শব্দের সাথে ইকার দিতে হয়। তাহলে তয়ের সাথে জফলা আছে, আমি তয়ের সাথে ইকার দিলাম, অতি প্লাস এরপরে আছে আকার। এখন আকার দেখে আমাকে লিখতে হচ্ছে আধিক। এখন আমার প্রশ্ন হচ্ছে অত্যধিক মানে কি? অতি অধিক মানে অনেক বেশি। এখন বেশি মানে যে অধিক, সে শব্দটা কি আসলে অধিক নাকি আধিক? এখানে থাকার কারণ, আকার থাকার কারণে আধিক লিখতে হচ্ছে, কিন্তু শব্দটি তো আসলে আধিক না। আধিক নামে তো শব্দ না। শব্দটি আসলে কি? শব্দটি আসলে হবে অধিক। শব্দটি হবে আসলে অধিক। তার মানে অতিযুক্ত অধিক, অত্যধিক। এখানে আকার বানানটা ভুল আছে। ব্যাপ্ত ঠিক একই নিয়মে সন্ধি সাধিত একটি শব্দ। ব্যাপ্ত এর সন্ধি বিচ্ছেদ করলে, এটাও সন্ধি সাধিত শব্দ। ব্যাপ্ত এর সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় বিযুক্ত আপ্ত। ব্যাপ্ত, বিযুক্ত আপ্ত, ব্যাপ্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপ্ত শব্দটিও বানান ঠিক আছে। ব্যাপ্ত, ব্যাপ্ত বা ব্যাপ্তিতে আকার হয়, বিযুক্ত অপ্ত হয় না, বিযুক্ত আপ্ত। এটা বানানটা শুদ্ধ আছে। ব্যক্তিক বানান, আমরা যদি ব্যক্তি বানানে বয়জাফলা এরকম লিখি অথবা এইভাবে লিখি, প্রশ্ন হচ্ছে এই বানানটা আমরা জীবনে অনেকবার শিখেছি। শুধু ব্যক্তি বানানে আকার হয় নাকি আকার হয় না? দেখি তোমরা একটু লেখো। শুধু ব্যক্তি বানানে আকার বিযুক্ত আপ্ত যদি হয় তাহলে তো ব্যাপ্ত, এটা ঠিক আছে। আর ব্যক্তি বানানে, ব্যক্তিক বা ব্যক্তি বানানে কি আকার হয় নাকি আকার হয় না? তোমরা ক, খ, গ, ঘ এরকম লিখতেছো, কিন্তু আসলে বাংলায় লিখতেছো খুব কম। তসফিয়া বিনতে মাহবুব লিখছে, জিনিয়া মেহজাবিন জেরিন লিখছে, ফাইন। সুমা ইসলাম বলতেছে ব্যক্তি বানানে আকার হয় না, ব্যক্তি বানানে আকার হয় না। বাকিরা অন্যরা কি? ব্যক্তি বানানে আকার হয় না, বাকিরা কি মনে করছে? হ্যাঁ, ইসার হাসান বলতেছে ব্যক্তি বানানে আকার হয় না। তাহলে ব্যক্তিক বানানে আকার নেই, তাহলে এটাও ঠিক। তার মানে নিচের কোন বানানটি শুদ্ধ? এই প্রশ্নে আসলে উত্তর আছে দুইটা, ব্যাপ্ত আর ব্যক্তিক। এখন বাকি যে অপশনটা আছে, এই যদ্যপি এই বানানটা ঠিক নেই। এখানেও জফলার নিয়ম যদি আমরা খাটাই তাহলে উত্তর হবে যদি যুক্ত অপি। অপি নামে শব্দ আছে, অপি মানে যদি অপি তারও বেশি এরকম, কিন্তু যেহেতু আকার দেওয়া আছে তাহলে আমাকে এখানে লিখতে হয় আপি, কিন্তু আপি নামে শব্দ নেই, শব্দটি হবে অপি। যদি যুক্ত অপি, যদ্যপি হবে। এই জন্যে আকার বানানটা ভুল আছে। তাইলে আমরা অত্যধিকে ভুল পেয়েছি, যদ্যপিতে ভুল পেয়েছি, উত্তর পেয়েছি দুইটা। ব্যাপ্ত এবং ব্যক্তিক এর দুইটাই ঠিক আছে। ব্যাপ্ত এবং ব্যক্তিক এর দুইটাই ঠিক আছে।
ফাইন, অনেকেই দেখেছি ব্যক্তিতে আকার হয় না, ফাইন, এটা আমরা জানি, কিন্তু প্রবলেমটা হয় এটা আমরা জানি, অনেকবার লিখেছি, কিন্তু হয়তো অনেক জায়গায় গিয়ে আমরা কনফিউজড হই। যে সমাসে কোনো পদের অর্থেও প্রাধান্য থাকে না, তার মানে আমরা জানি সমাস সাধিত শব্দে পূর্বপদ এবং পরপদ মিলেই সমস্ত পদটি গঠন করে, কিন্তু পূর্বপদ এবং পরপদের কোনোটির অর্থের প্রাধান্য থাকে না কোন সমাসে। আমরা প্রথমে দেখব পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থের প্রাধান্য আছে কোন সমাসে। আমরা জানি খুবই কমন উদাহরণ আমরা বলি, যদি একটা শব্দ আছে মা বাবা, মা বাবা সমাসসাধিত শব্দ, এর ব্যাস বাক্য করলে হবে মা ও বাবা, এটা হচ্ছে ব্যাস বাক্য। মা মা বাবা হচ্ছে সমস্ত পদ, আর এটার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা। এর পূর্বপদ হিসাব করলে আমরা দেখতে পারি মা, পরপদ হচ্ছে বাবা, সমস্ত পদে মা বাবা। মা বাবা বললে মা এবং বাবা দুইজনকেই বোঝায়, তার মানে পূর্বপদ পরপদ দুটিরই অর্থের প্রাধান্য আছে। আমরা জানি যে এটি সমাসসাধিত যে শব্দ, যে সমাসসাধিত শব্দ সেই সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে মা বাবায় আমরা দেখলাম পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থের প্রাধান্য আছে, উভয় পদ প্রধান। ঠিক এরকম আরেকটা সমাস আছে যেটি দ্বন্দ্ব সমাসের একবারে বিপরীত সমাস, যেখানে পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থের প্রাধান্য না থেকে তৃতীয় কোনো অর্থ, তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো বস্তু বিষয়কে বোঝায়, এমন সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। কোনো পদের অর্থ প্রাধান্য থাকে না, সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। আমরা উদাহরণ দেখি, যেরকম শব্দ আছে 80-20, 80-20, এখানে ব্যাস বাক্য করলে দাঁড়ায় হচ্ছে 80-তে 20 জার, 80-তে 20 জার, 80-তে মানে 20 দাঁত বা দাঁতে, 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত, আর 20 মানে 20। তাহলে পূর্বপদের অর্থ হচ্ছে 80 দাঁত, আর পরপদের অর্থ হচ্ছে 20 দাঁতে 20 জার, তাকে কি বলে? সাপ। তার মানে 80-20 শব্দটির অর্থ হচ্ছে সাপ। তাহলে আমরা দেখলাম পূর্বপদের অর্থ হচ্ছে দাঁত, পরপদের অর্থ হচ্ছে 20। পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না দিয়ে 80-20 মানে তৃতীয় কোনো পদ, তৃতীয় কোনো শব্দ বা তৃতীয় কোনো অর্থ দিয়েছে। পূর্বপদ পরপদের কোনো অর্থেরই প্রাধান্য আমরা খুঁজে পেলাম না, তাহলে এটা কোন সমাস? এটা বহুব্রীহি সমাস। খুব কমন উদাহরণ, এটা আমরা জানি। তাহলে আমরা এই প্রশ্ন রিলেটেড আর কি তথ্য শিখব? আমরা বহুব্রীহি সমাসে দেখলাম যে পূর্বপদ এবং পরপদ কোনোটারই প্রাধান্য নেই। দ্বন্দ্ব সমাসে আমরা কি দেখলাম? পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থের প্রাধান্য আছে। এখানে একটা তথ্য বলেছি, তাইলে বহুব্রীহি সমাস এবং দ্বন্দ্ব সমাস পরস্পর বিপরীত সমাস, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য থাকে? অব্যয়ীভাব সমাসে আমরা জানি যে পূর্বে একটা অব্যয় থাকে, অব্যয়ীভাব সমাসে পূর্বে অব্যয় থাকে এবং ওই অব্যয় পদটিরই অর্থের প্রাধান্য বোঝায়। এই জন্যে পূর্বপদটা প্রাধান্য থাকে, সে সমাসের নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পূর্বপদের প্রাধান্য থাকে। তৎপুরুষ সমাসে গিয়ে আমরা দেখতে পাবো, তৎপুরুষ সমাসে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য থাকে, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধান হবে। এই সমাসের নাম হচ্ছে তৎপুরুষ সমাস। 4টা অপশন ছিল, এই 4টা অপশনে যে 4টা সমাস, এই সমাসে কোন পদ প্রধান আমরা একটু জানি। বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ না থেকে তৃতীয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটাই প্রধান। অব্যয়ীভাব সমাসের পূর্বে অব্যয় থাকে এবং অব্যয়টাই শব্দের অর্থকে পরিবর্তন করে দেয়, তার মানে অব্যয়টার ভাব বেশি, অব্যয়টার প্রধান বেশি, তাহলে পূর্বে থাকে সেটা, তার মানে অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান, আর তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। বাকি যে দুইটা সমাস আছে, দ্বিগু সমাস আর কর্মধারয় সমাস। দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসে কোন পদ প্রধান একটু লিখতে হবে তোমাদের। দ্বিগু সমাস আর কর্মধারয় সমাস, দ্বিগু সমাসে কোন পদ প্রধান আর কর্মধারয় সমাসে কোন পদ প্রধান, তোমরা লিখবা, এর পরের প্রশ্নে আমরা যাব।
দ্বিগু সমাসে কোন পদ প্রধান আর কর্মধারয় সমাসে কোন পদ প্রধান লিখলে তারপর আমরা যাব। গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণের অভ্যুত্থান, গণের আন্দোলন, এই দুইটাই হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি জিজ্ঞেস করেছি দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসে কোন পদ প্রধান। আমরা তৎপুরুষ সমাসে পরপদ প্রধান দেখেছি। পরপদ প্রধান এরকম সমাস আছে তিনটা। পরপদ প্রধান এরকম সমাস আছে তিনটা, এটা লিখেছে। থ্যাংক ইউ। পরপদ প্রধান এরকম সমাস আছে তিনটা, দ্বিগু, কর্মধারায় আর তৎপুরুষ, এই তিনটাতে হচ্ছে পরপদ প্রধান। দ্বিগু, কর্মধারায় আর তৎপুরুষ, এই তিনটাতে হচ্ছে পরপদ প্রধান। গেট, দুইটাই পরপদ প্রধান। তাহলে আমরা কোন পদ, কোন সমাসে কোন পদ প্রধান, এই তথ্যগুলো জানলাম। এইগুলো থেকে প্রশ্ন প্রায়ই আসে, খুবই ইম্পর্টেন্ট তথ্য। 5 নম্বর প্রশ্ন, নিত্য মূর্ধন্যবাচক শব্দ। নিত্য মূর্ধন্যবাচক শব্দ মানে হচ্ছে স্বভাবতই মূর্ধন্য। স্বভাবতই মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য মানে হচ্ছে নিয়ম ছাড়া মূর্ধন্য। নিয়ম ছাড়া মূর্ধন্য কোন জায়গায়? এমনিতেই হুদাই মূর্ধন্য হবে, নিয়ম না মেনে ঘাউলামি করে মূর্ধন্য হবে, সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখি রাবণ বানানে। রাবণ বানানে এখানে র আছে, র এর পরে ব আছে, ব হচ্ছে পবর্গীয় বর্ণ। র এর পরে পবর্গীয় বর্ণ থাকলে, এর পরে ন থাকলে সেই নটা মূর্ধন্য হয়, এটা নিয়ম অনুযায়ী। রামায়ণে র আছে, র এর পরে ম আছে, ম হচ্ছে পবর্গীয় বর্ণ, এরপরে অন্তস্থ আছে পবর্গীয় বর্ণ বা অন্তস্থ হ অনুস্বার, এই বর্ণের পরে যদি ন থাকে সেই নটা মূর্ধন্য হয়, এটাও নিয়ম মেনে মূর্ধন্য হয়েছে। বিষ্ণু বানানে যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণ বিশ্লেষণ করলে হয় মূর্ধন্য স যুক্ত ন, সেই নটা মূর্ধন্য হবে। কারণ কি? স এর সাথে, পেট কাটা স এর সাথে কোনো ন যুক্ত হলে তৎসম শব্দে সেই নটা মূর্ধন্য হয়, তার সাথে যুক্ত হলে বা এর পরে মূর্ধন্য হয়। তাহলে এটাও নিয়ম মেনে মূর্ধন্য হয়েছে। কিন্তু কল্যাণ বানানে কেন মূর্ধন্য হয়েছে? কল্যাণ বানানে হুদায় এমনিতেই মূর্ধন্য হয়েছে, নিয়ম ছাড়া স্বভাবতই, যেটাকে বলা হয় নিত্য মূর্ধন্য। এই জন্য উত্তর হচ্ছে কল্যাণ। কল্যাণ এটার উত্তর। পরের প্রশ্ন, আফসোস কোন ভাষার শব্দ? আফসোস শব্দটা শুনলেই তো আমাদের এর সাথে আফসোস লীগ নামক আর একটা শব্দ মাথায় আসে। আফসোস লীগ, আফসোস লীগ তোমরা কি চেনো? দেখি আমার সাথে যারা যুক্ত হয়েছ, ক্লাস করছো, তারা আফসোস লীগ নামে কোনো দলের নাম শুনেছ? আফসোস লীগ, আফসোস লীগ চেনো? আফসোস লীগ নামে কোনো দল, এটার নাম শুনেছ? আফসোস একটা ফার্সি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ, ফরাসি না কিন্তু ফার্সি, পার্সি বা পারস্য থেকে আসছে। আফসোস লীগ, গুড। আফসোস লীগের নাম শুনছো? আগেই তো ভালো ছিলাম, এখন কেমন যেমন কেমন জানি লাগতেছে, কিছুই যেন ভালো লাগতেছে না। দেশে কিছুই নাই, দেশে কোনো উন্নতি নেই, দেশ একেবারে অতল গহ্বরে নেমে গেছে, দেশ একবারে ধ্বংস হয়ে গেছে, এই দেশ আর আগের দেশ নেই, আগেই তো ভালো ছিলাম, এরকম আফসোস করতেছে কিছু লোক আছে, এদেরকে বলা হয় আফসোস লীগ। গেট, সে আবার দল যাকে সুলতানা বলতেছে। তাহলে এখানে আফসোস কোন ভাষার শব্দ? আফসোস হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কি এখন আফসোস লীগ সম্পর্কে একজন লিখছে, মানে মাগিলক মনে হয় এই বিষয়ে কথা বলতে নারাজ। যা শুনে অনুপমের মন পুলকের আবেশে ভরে গেল। দেখো, অনুপমই একমাত্র পুরুষ যে বিয়ের আসর থেকে কন্যাপক্ষ তাকে খেদায় দিছে অপমান করে, মেয়েকে সে দেখতে পর্যন্ত পারে নাই, তো চলে গেছে। প্রথমে চলে যাওয়ার পরে তার মানে মামা এবং তাদের বাড়ির লোকজন যাওয়ার সময় তো ভাঙচুর করেই গেছে, গিয়ে মামলা টামলা করবে, হুঙ্কার টুঙ্কার অনেক কিছু দিছে। শেষ পর্যন্ত দেশ হিতৈষী যারা, তাদের আশেপাশে যারা ভালো লোক, জ্ঞানী মানুষ, তারা বলছে যে না, এটা করা ঠিক হবে না, অপমানের আর কিছু বাকি থাকবে না। শেষকালে যখন হইল না, তখন অনুপম কি করবে? বাংলা সিনেমার নায়িকা নায়কের মতো ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া সে বারবার তার কথা স্মরণ করে এবং সে কল্পনা করে যে একদিন একদিন এই মেয়ে কান্নাকাটি করতেছে, বাপের কথা শুনে না অসুস্থ হয়ে গেছে, বাপ শেষ পর্যন্ত না পেরে ওর কাছে আবার ছুটে আইছে অনুপমের কাছে যে আমার মেয়ে তো শেষ হয়ে গেল, কান্নাকাটি করে খালি, তুমি আবার আসো, এরকম কল্পনা করতে থাকে। এক পর্যায়ে যখন যখন সে জানতে পারে যে মেয়ে সিদ্ধান্ত নিছে, এটা তো কল্পনার বিষয়, কিন্তু বাস্তবে যখন সে জানতে পারে যে মেয়ে সিদ্ধান্ত নিছে যে আর সে মানে বিয়ে করবে না, তখন তার মনের ভিতরে পুলকের আবেশে ভরে গেল।
যে সিদ্ধান্ত নিছে যখন সে আর বিয়ে করবে না। তাহলে অন্যত্র কোথাও কল্যাণী বিয়ে করবে না। এই ঘটনা শোনার পরে অনুপমের মনের মধ্যে পুলকের আবেশ ভরে গেল। এখন আরেকটা জায়গায় বসন্ত বাতাস, বসন্ত বাতাসের কথা বলা হয়েছে। বসন্ত বাতাসের, বসন্ত বাতাসে মানে নতুন তরু পল্লবের মতো তার মনের ভিতরে শিহরণ জাগছিল। এইটা কখনকার কথা একটু শুনতে চাই। বসন্ত বাতাসের কথা বলা হয়েছে কখন? বসন্ত বাতাসের নবপল্লব রাশি তার মনের ভিতরে স্ফুরণ ঘটিত লাগিল। না আমি মানি না, বাণীতে ব্যাপার আছে, এসব বাদ দাও, প্রশ্নের উত্তর দাও। বসন্ত বাতাসের নবপল্লব রাশি, গাছের নতুন পাতা যেরকম শিহরিত হইয়া উঠছিল, বসন্ত বাতাসের কথা বলা হয়েছে। এটা কোন জায়গার কথা, কোন ঘটনার কারণে এই বসন্তের বাতাস লাগতেছিল তার মনের ভিতরে? বসন্তের বাতাস লাগতেছিল, আরে হাসিবুল দেখতেছে দেখি। বসন্ত বাতাস আফা এখন, আরে আফার কথা ভাব দাও, আফার কথা বাদ দাও ভাই। অনুপম তার মনের ভিতরে বসন্তের বাতাস লাগতেছিল নতুন গাছের পাতায়, সেটা কখনকার ঘটনা? কোন ভাষার শব্দ কেমনে বুঝবো, এটা মুখস্থ করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। হরিশ যখন বিয়ের কথা বললো, হ্যাঁ তার মিহিন কিন্তু বলছে মামা কল্যাণী কোথায়। এই তোমরা একটা জিনিস দেখো, এখানে যারা আইছো আমি জানি না যে তোমরা ট্রেন্ড ফলো করে একটা লাইভ ক্লাস হইতেছে তাই হুদায় একটা ঢু মারি এই জন্যে আইছো। এই জন্যে আসার দরকার নেই, আমাদের লাইভের লোকজন কম থাক। হুদায় এসে উল্টোপাল্টা কমেন্ট করো না, হুদায় এসে এখানে আনোয়ার হোসেন হওয়ার দরকার নেই। এই যে তোমরা এখন আনোয়ার হোসেনের ডায়লগ মারতেছো বাপ্পা রাজার আনোয়ার হোসেনের, এই ফাইজলামি করলে ওই আনোয়ার হোসেনের মতো হার্ট অ্যাটাকই করবা। খালি যেখানে ভর্তি পরীক্ষা দিবা খালি হার্ট অ্যাটাক করবা, যেখানে ভর্তি পরীক্ষা দিবা খালি হার্ট অ্যাটাক করবা। তোমাদের লাইফে আর হেনাজ উঠবে না। এই জন্য ফাইজলামি না করে আসল কথা কও। ছবি লুকার কথা চিন্তা করে না, তাওহীদ এখানকার কথা বলা হচ্ছে না। এই তো আরিয়ান ঠিক বলেছে, এমএ পাস করার পর যখন নিরানন্দ অবসর চলতেছে, যখন তার বিয়ের কথা চলতেছে, বিয়ের ব্যাপারে যখন করতেছে, হরিশ যখন তার বিয়ের কথা বলছিল, ফাইন যাকে ঠিক বলছে, জান্নাত তো ঠিক বলছে, বিয়ের ব্যাপারে যখন কথা চলতেছে ঠিক তখনই তা বসন্ত বাতাসে নবপল্লব রাশি শিহরিত উঠতেছিল তার মনের ভিতরে। গুড, আমরা জানলাম। 8 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটিকে ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করছে? ধান সিদ্ধ করার সাথে সময় যে ভাপের যে একটা শব্দ হয়, ধান সিদ্ধ করার সময় ভাপের যে একটা শব্দ হয় গ্রামে, এই শব্দটার সাথে আর একটা জিনিসের তুলনা করেছেন লাল সালু উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ। সেটা কার সাথে তুলনা করেছেন? কার সাথে তুলনা করেছেন? সাপ শীষ দিলে যে শব্দ হয়, সাপের শীষ আর সিদ্ধ ধানের ভাপের শব্দ, এই দুইটাকে একসাথে তুলনা করেছেন। এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি প্রশ্ন করিতাম, লাল সালু উপন্যাস থেকে যদি কোনো প্রশ্ন করিতাম, তাহলে আমি এই প্রশ্নটাই মনে হয় করিতাম। তাহারই পরে মানে কবিতায় কবি বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কি ফুটে উঠেছে? দেখো, বিমুখতা মানে কি? মুখ ঘোরানো, বিমুখ। আমি মুখ ফেরে তাকিয়ে আছি এখন ক্যামেরার দিকে, আমি ক্যামেরার দিকে তাকাবো না, বিমুখ হইলাম। তার মানে কি? ক্যামেরা সম্পর্কে আমি এখন আগ্রহী না, ক্যামেরা সম্পর্কে আমি এখন উদাসীন, ক্যামেরা আমার ভাল লাগতেছে না, স্বামী মরে গেছে, কষ্টে মরতেছি, বসন্তে কি হইতেছে প্রকৃতিতে এটা আমার কিছুই ভাল লাগতেছে না। এই যে তোমরা আনোয়ার হোসেনের মতো হার্ট অ্যাটাক করবা যখন রেজাল্ট হবে না, তোমাদের অবস্থা এরকম হবে। দুনিয়াদারি কিছুই ভাল লাগবে না। যেরকম আফা এবং আফসোস লিগদের যে অবস্থা এখন, ওদের কিছুই ভাল লাগতেছে না, আগেই ভালো ছিল। ঠিক সেরকম ওই আফসোস লিগের মতো তাহারই পরে মানে কবিতায় স্বামী মারা যাওয়ার পরে যে আফসোস করছিল, সে প্রকৃতির প্রতি, বসন্তের প্রতি তার কোনো আগ্রহ ছিল না, সে উদাসীন হচ্ছিল। এই বিমুখতা উদাসীনতার প্রতীক। আমরা একটু দেখি যে তাহারই পড়ে মানে কবিতায় সুফিয়া কামাল যে কেমনে আফসোস লিগ হয়ে গেছিল। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, কবিরে জিজ্ঞাসা করতেছে বসন্তে বরিয়া তুমি লোবে নাকি তব বন্দনায়। তব মানে তোমার প্রশংসা বাণীতে তুমি বসন্তকে কি বন্দনা করে, বসন্তকে কি অভ্যর্থনা জানাবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, স্নিগ্ধ আঁখি, উৎসুক চাহনি,
নিচু ছিল, অন্যদিকে তাকাছিল, উৎসুক চাহনিতে সে বলল, দক্ষিণ দোয়ার গেছে খুলি, কি দক্ষিণ বাতাস, দক্ষিণ দিক থেকে কি বাতাস আসা শুরু হয়েছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, বাতাবি লেবুর কি ফুল ফুটছে, ফুটেছে কি আমের মুকুল? এই যে প্রকৃতির বর্ণনাগুলো উনি বলছেন, এগুলো কি হয়েছে? অন্য সময় এইরকম ঘটনা ঘটলে কবি কবিতা লিখত, সেটা নিয়ে বন্দনা লিখত, বিভিন্ন ধরনের লেখালেখি করত। এবার সে পারছে না, তার ওই ব্যাপারে কোনো আগ্রহ নেই, তাই বলছে সে কি আসলে এই ঘটনাগুলো কি ঘটছে? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, দক্ষিণ দিক থেকে আসা বাতাস, বাতাবি লেবু এবং আমের মুকুল, এই দুইটার ফুলে কি আসলে আকুল হয়েছে, গন্ধে ভরে গেছে? এখনো দেখনি তুমি, কবি ভক্ত বলতেছে, কবিকে যে প্রশ্ন করছিল কবির ভক্ত, সে বলতেছে এখনো কি দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? এই যে উন্মনা শব্দটা, যেটা উত যুক্ত মনা, উন্মনা, এটা উত এখানে উপসর্গ, এই প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উত উপসর্গ দিয়ে গঠিত উন্মনা। এই উন্মনা মানে কি? তার মনটা হৃদয়ে নেই, বাইরে চলে গেছে। এই উন্মনা মানে হচ্ছে উদাসীন। যেহেতু উন্মনা মানে উদাসীন, তার মানে এখানে এই বিমুখতা মানে কবির উদাসীনতা প্রকাশিত হয়েছে। বিমুখতা মানে কবির উদাসীনতা প্রকাশিত হয়েছে। গুড। এই যে তোমরা আসো, ফাইন, ভেরি গুড। উদাসীনতা নিয়ে কে যেন একজন লিখছে, আচ্ছা মাহফুজ ভাই চলে আসে। কইল সেই স্নিগ্ধ হাঁকি তুলি, দক্ষিণ দোয়ার গেছে খুলি নাকি সেরা লাইন। 10 নম্বর, বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার, যা প্রয়োজন না তার বেশি ব্যবহার করলে বাক্যে কোন ভুল হয়? কোন ভুল হয়? এই ভুলের আগে আমরা একটা বাক্যের গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। একটা বাক্যের প্রধান গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। একটা বাক্যের প্রধান গুণ বা বৈশিষ্ট্য কয়টি? তিনটি। প্রধান গুণ বা বৈশিষ্ট্য কি কি? এক, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানি উমর নিচে খিও আছে। 2, আসক্তি, আসক্তি, আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যের একটা অংশের পর একটা অংশে কি হবে, আসক্তি মানে হচ্ছে বাক্যের পদগুলো সুশৃঙ্খল ভাবে সাজানো থাকতে হবে। আর 3 নম্বর গুণ হচ্ছে বাক্যের যোগ্যতা। যোগ্যতা মানে হচ্ছে বাক্যে যে শব্দগুলো আমি ব্যবহার করব, একটা শব্দের সাথে আর একটা শব্দের অর্থগত ভাবগত একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে, এটাকে বলা হয় যোগ্যতা। এখন এই যোগ্যতা হারানোর বেশ কিছু কারণ আছে। একটা বাক্য আকাঙ্ক্ষা না আসক্তি না, যোগ্যতা নামক এই গুণ বা বৈশিষ্ট্যকে হারাতে পারে বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বাহুল্য দোষ, আর একটা আছে উপমার ভুল প্রয়োগ, আরও একটা আছে বাগধারার যে শব্দগুলো আছে সেগুলো পরিবর্তন করা, আরও আছে গুরুচণ্ডালী দোষ, সাধু এবং চলিত একসাথে মিশ্রিত করা, এরকম বেশ কিছু দোষ আছে। এখানে যে অংশটা আছে অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কি হয়, বহু বা অতিরিক্ত লিখলে যে দোষ হয় সেই দোষকে আমরা বলি বাহুল্য দোষ। যেরকম আমরা মসজিদে দেখি নামাজ চলাকালীন সময়, নামাজ চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখুন, এসি চলতেছে। চলাকালীন, এখানে কাল মানে সময়, আবার সময় আছে, দুইটা সময় একসাথে হয়েছে, এটাকে বলা হয় বাহুল্য দোষ। খুব কমন উদাহরণ, সকল সকল ছাত্র ছাত্রীরা, এখানে রা বহুবচন আবার সকল বহুবচন, দুইটা বহুবচন একসাথে হয়েছে, এটা বাহুল্য দোষ। আমরা যদি বলি আশু ভবিষ্যৎ, ডক্টর ইউনূস বাংলাদেশের আশু ভবিষ্যৎ নির্মাণে ব্যস্ত রয়েছেন। আশু ভবিষ্যৎ, আশু ইটসেলফ মানেই ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ এই দুইটা একসাথে লাগবে না, হবে না। তার মানে একই জাতীয় শব্দ একই মিনিং দেয়, এরকম শব্দ এক জায়গায় দুইটা হইলে অতিরিক্ত বা বহু লেখার কারণে যে দোষ, সেই দোষকে বলা হয় বাহুল্য দোষ। আর উপমার ভুল প্রয়োগ মানে আমি একটার সাথে আর একটা তুলনা করব, সেটার বৈশিষ্ট্যগত মিল থাকতে হবে। চরিত্রগত বৈশিষ্ট্যগত মিল না থেকে যদি তুলনা করি, সেই তুলনাকে বলা হবে উপমার ভুল প্রয়োগ। যেরকম
আমরা চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো মুখ এরকম বলতে পারি, কিন্তু পাহাড়ের মতো মুখকে পাহাড়ের সাথে তুলনা করা যায় না। উপমা ভুল করে প্রয়োগ করলেও বাক্য তার যে গুণ বা বৈশিষ্ট্য হারায়, সেই গুণ বা বৈশিষ্ট্যটা হচ্ছে বাহুল্য দোষ। তার মানে আমরা এর উত্তর দেখব বাহুল্য দোষ হয়। 11 নম্বর, 10 দিকের 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। তার মানে 10 দিক থেকে 10টা হাত ভর্তি করছে, খেয়ে নিছে। যেটা খুনি হাসিনা যা করছে, তার শেখ বংশ, তার লোকজন, তার দলের পাঠারা, তার দলের গর্ধবরা চারিদিক থেকে টাকা মেরে, হাজার হাজার কোটি টাকা মেরে ভাগছে। 10 দিক থেকে 10। যখন সিরাজউদ্দৌলা নিজে বাইরের ষড়যন্ত্র থেকে তার ভিতরের, তার প্রাসাদের ভিতরে, তার আত্মীয় স্বজনের ভিতরে ষড়যন্ত্র নিয়ে টেনশনে ছিলেন। ওই ষড়যন্ত্র যারা করছে, ওরা মূলত কি করছে, তারা নিজেরা মেরে খাইছে সবকিছু। এখানে যে ঘটনাটা ঘটছে একটু অন্য জায়গার ঘটনা। 10 দিকের 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। তার মানে ভিতরের লোকজন সব খেয়ে ফেলতেছে। তার মানে নবাবের পরিষদ বর্গের লোভ, নবাবের পরিষদ বর্গ যারা ছিল, যারা আত্মীয় স্বজন, এখানে যেহেতু বলছে যদিও আত্মীয় স্বজন না, সরাসরি নবাবের রাজত্ব যারা চালাইতো, তাদের লোভ, তাদেরকে মিটাতে গিয়েই ইংরেজ, ডাচ আর ফরাসিরা বিপদে ছিল। এটা নবাবের পরিষদ বর্গের লোভ হবে উত্তর। 12 নম্বর, সিকান্দার আবু জাফর যে পত্রিকা সম্পাদনা করতেন। আমরা জানি সিকান্দার আবু জাফর মাসিক সমকাল পত্রিকা সম্পাদনা করতেন। মাসিক সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সম্পর্কে আমরা, সিকান্দার আবু জাফর শব্দটা এই ওনার লেখক পরিচিতি কেন এসেছে আমরা জানি। সিরাজউদ্দৌলা নাটক সিকান্দার আবু জাফর লিখেছেন। সিকান্দার আবু জাফর এর একটা বিখ্যাত সঙ্গীত আছে, যেটা পরবর্তীতে গণসঙ্গীত হিসাবে রূপ লাভ করছে, যেটা হচ্ছে আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। এই জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, এটার রচয়িতা সিকান্দার আবু জাফর। উনি সাহিত্য পত্রিকা সমকালের সম্পাদক ছিলেন। সমকাল, মাসিক সমকাল, এটা ছিল সাহিত্য পত্রিকা। সাহিত্য পত্রিকা, এখানে এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক লেখা ছাপিয়েছেন উনি। তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল বাংলা ছাড়। এই বাংলা ছাড় কাব্যগ্রন্থের মধ্যে একটা কবিতা ছিল বিখ্যাত, সিকান্দার আবু জাফরের বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে বাংলা ছাড়। কাব্যগ্রন্থের বাংলা ছাড় কবিতা, এই কবিতাটাও এই পত্রিকায় প্রকাশিত হয়ে বিখ্যাত হয়েছে। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পেয়াসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। এই বাংলা ছাড় কবিতা থেকে এই অংশটা, এটা বাংলা ছাড় কাব্যগ্রন্থের সিকান্দার আবু জাফরের। এটা মাসিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সাহিত্য পত্রিকায়, এই পত্রিকায় অনেক বিখ্যাত বিখ্যাত লেখা প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক গান, এটা ফাইন, এই তো অনেকে পারছে তথ্য। অর্ঘ্য শব্দটির অর্থ কি? অর্ঘ্য, দেখো অর্ঘ্য দুইটা শব্দ আছে একই রকম। অর্ঘ্য একটা জফলা ছাড়া, আর অর্ঘ্য একটা জফলা দিয়ে। অর্ঘ্য একটা জফলা দিয়ে, এটা মানে হচ্ছে উপহার। মূলত এই শব্দটির অর্থ হচ্ছে পূজার উপকরণ, পূজার উপকরণ। মূলত এই শব্দটির অর্থ হচ্ছে পূজার উপকরণ। আর এই অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে মূল্য, যেটাকে আমরা বলি দাম বা প্রাইস। তাহলে অর্ঘ্য জফলা না দিলে এটার অর্থ হচ্ছে মূল্য, দাম, আর অর্ঘ্য জফলা দিলে সেটা হচ্ছে পূজার উপকরণ। এখানে উপহার আছে। তাহারে পরিমাণে কবিতা থেকে নেওয়া হয়েছে এটা। এখন তাহারে পরিমাণে কবিতার এই অর্ঘ্য আমরা মনে রাখবো কি করে? এই দুইটা বানানোর ক্ষেত্রে মনে রাখি। দেখো, পূজা করার সময় অনেক উপকরণ লাগে, পূজার উপকরণ অনেক লাগে। এই জন্যে অর্ঘ্য বানানে রেফও দিবা, জফলা দিবা, তার মানে অনেক বেশি লিখবা, সেটার অর্থ হচ্ছে পূজার উপকরণ। আরেকবার বলি মনে রাখার জন্যে, অর্ঘ্য জফলা দিলে তার মানে অতিরিক্ত দিতে হচ্ছে। পূজায় অনেক উপকরণ লাগে, তাহলে অনেক বেশি লিখবা, যেটা রফলা এবং জফলা দিবা, ওইটা হচ্ছে পূজার উপকরণ, আর বাকিটা হচ্ছে মূল্য অথবা দাম। এইভাবে আমরা অর্ঘ্য বানানটা হয়তো মনে রাখতে পারি।
খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত। এখানে নিরন্তর, এটা বিসর্গ সন্ধি সাধিত শব্দ, বিসর্গ সন্ধি সাধিত শব্দ। আমরা জানি বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যুক্ত অন্তর। তাইলে এটা তৎসম শব্দ যদি হয়, তাহলে এখানকার নি উপসর্গটা হচ্ছে তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ। তাহলে নিরন্তর শব্দের নি উপসর্গ আছে, এটা তৎসম উপসর্গ। আমাকে বের করতে হবে খাঁটি বাংলা, খাঁটি বানানের চন্দ্রবিন্দু আছে। দুর্নাম এ রেফ আছে, এটাও বিসর্গ সাধিত শব্দ। বিসর্গ সন্ধি সাধিত শব্দ সবগুলো তৎসম বা সংস্কৃত শব্দ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ নাম, দুর্নাম। তাহলে এখানকার দুও আমরা দেখছি যে এটা একটা তৎসম উপসর্গ। নিমরাজি শব্দের নিম উপসর্গ আছে, এই নিম উপসর্গ উপসর্গটি একটি ফার্সি উপসর্গ। তাইলে আমরা এখনো পর্যন্ত খাঁটি বাংলা উপসর্গ পাইলাম না। তাহলে পরেরটা উত্তর পাতিলেবু শব্দের পাতি, পাতিলেবু শব্দের পাতিটি যুক্ত হয়ে কোন অর্থ দিয়েছে? ক্ষুদ্র অর্থ দিয়েছে, ক্ষুদ্র অর্থ দিয়েছে। তাহলে পাতিলেবু শব্দের পাতি, এইটা ক্ষুদ্র অর্থ দিয়েছে, খাঁটি বাংলা উপসর্গ। আমরা আরো 2-4টা খাঁটি বাংলা উপসর্গ একটু দেখি। খাঁটি বাংলা উপসর্গ নিমরাজি, নিমরাজি খাঁটি বাংলা উপসর্গ নিমরাজি কেমনে হয়? নিমরাজি খাঁটি বাংলা উপসর্গ কেমনে হয়? নিমরাজি খাঁটি বাংলা উপসর্গ কেমনে হয়? কি বাবা তোমরা এরকম ভুল জানতেছো কেমন? এটা তো খুব কমন একটা প্রশ্ন। পাতিলেবুর পাতি, এটা খাঁটি বাংলা উপসর্গ, ক্ষুদ্র অর্থ দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আরো 5টি খাঁটি বাংলা উপসর্গ বলো, আরো 5টি খাঁটি বাংলা উপসর্গ বলো। দেখি আমি লিখি। আরো নিমরাজি তো নিম ফার্সি, ঠিক আছে। আরো 5টি খাঁটি বাংলা উপসর্গ বলো, আরো 5টি খাঁটি বাংলা উপসর্গ। তোমরা উপসর্গের 4টা আসুবিনি খাঁটি বাংলা সংস্কৃত 2 জায়গায় আছে, এটা জানো। এখানকার তো নি আছে, কিন্তু এখানকার নিটা আমি তৎসম উপসর্গ কেন লিখেছি? নিটা যুক্ত হয়েছে অন্তর শব্দের সাথে, অন্তর শব্দটি তৎসম শব্দ, এই জন্য নিটা এখানে তৎসম উপসর্গ। অ আগা অজ অনা গুড, এই যে অ আগা অজ, অ অঘা অজ অনা, এগুলো সবই খাঁটি বাংলা উপসর্গ। ফাইন, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। 15 নম্বর প্রশ্নে যাই। শুদ্ধ বাক্যাংশ খেলা চলাকালীন সময়, কালীন সময় এটা হবে না। খেলাকালীন সময়, খেলাকালীন সময়, কালীন সময় এটা হবে না। খেলা চলার সময়কালে, খেলা চলার চলতেছে তো সময় চলতেছে, আবার সময়কালে, এটা হয় না। উত্তর হবে খেলা চলাকালে। এটা খুবই কমন প্রশ্ন, এবং তোমরা ইন্টারমিডিয়েটে বা আলিমে যে বাক্য শুদ্ধিকরণ, এটা বোর্ড প্রশ্ন যে সমাধান করেছো, এটা অনেকবার তোমরা সমাধান করেছো, খুবই কমন একটা প্রশ্ন। আমরা পরের প্রশ্নে যাই। সন্ধি সাধিত শুদ্ধ শব্দ কোনটি? উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল শব্দটি এরকম চ ছ আছে, কিন্তু এর সন্ধি হচ্ছে উথ যুক্ত শৃঙ্খল, উথ যুক্ত শৃঙ্খল। চ ছ যুক্ত থাকলে ছয়ের জায়গায়, চয়ের জায়গায় খণ্ডত এবং ছয়ের জায়গায় তালব্যস্য হয়। এরকম আরো অনেকগুলো শব্দ আছে। আমরা আরো একটা শব্দ দিই, যেরকম আমরা উচ্ছ্বাস শব্দ লিখি, উচ্ছ্বাস, উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ, এই তয়ের জায়গায় খণ্ডত হবে উৎ, আর ছয়ের জায়গায় তালব্যস্য হবে, তালব্যস্য বফলা যা আছে দিলাম, আর বাকি। উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত শ্বাস। উচ্ছৃঙ্খল শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত শৃঙ্খল। এভাবে বিপদ শাস্তি ওই একই সন্ধি সাধিত শব্দ। তাহলে এখানে শৃঙ্খল বানানে ছ দেয়া আছে, শৃঙ্খল বানানে ছ হয় না, এটা ভুল দেয়া আছে। উপরযুক্ত, এই যে রেফ আছে, জ থাকলে ই দিতে হয়, জ বা জফলা থাকলে ই কার দিতে হয়। তাহলে এখানে জ বা জফলা আমি ই দিব, ইটা কার সাথে দেব? রেফ মানে র, র এর সাথে দেব। উপরি প্লাস বাকি যেটুকু আছে লিখে দেব, বাকি আছে উক্ত। এই এখানে উপর আর যুক্ত আছে, তার মানে এটাও ভুল আছে, এটা হইতেছে না, হবে উপরি যুক্ত উক্ত। সন্ধান, সন্ধান এখানে নাসিক্য ধ্বনির সাথে বর্গীয় বর্ণ থাকলে, নাসিক্য ধ্বনির জায়গায় ম হয়, সন হবে না, হবে সম যুক্ত ধান।
সংযুক্ত ধান, তাহলে এটাও ভুল আছে। আর নিযন্ত এই বর্গীয় জ, চ, ছ, জ, বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে বর্গীয় 1 নম্বর বর্ণ হয়, ওই ফ্যামিলির 1 নম্বর বর্ণ হবে। তাহলে নিযন্ত জয়ের জায়গায় নিচ যুক্ত অন্ত, এটা ঠিক আছে। তাহলে এটা উত্তর ঠিক আছে, বাকি তিনটাতে ভুল আছে। সন্ধির এই প্রশ্নে কারো কোনো প্রশ্ন বা কোনো টেনশন বা কোনো কথা আছে? সংযুক্ত ধান হয় সন্ধির এই প্রশ্নটা আমরা বুঝছি। এই 4টার নিয়ম গুরুত্বপূর্ণ, এই 4টার যে নিয়ম বুঝালাম উদাহরণ, এটা আমরা বুঝতে পারছি কিনা, সব ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা সন্ধির এই প্রশ্ন। উদ্যুক্ত শৃঙ্খল, উপরিযুক্ত উক্ত, সংযুক্ত ধান, ভেরি গুড। উত্তর তো কোনটা তোমরা বুঝতেছো, কিন্তু এইটা যা বোঝালাম এই প্রশ্নটার ব্যাখ্যা তোমরা শুনেছো কিনা, সব ঠিক আছে কিনা একটু লেখো, সব ঠিকঠাক বুঝতে পারছো কিনা। এটার পরের প্রশ্নে আমরা যেতে থাকি, তোমরা লিখতে থাকো। তাহারই পরে মনে কবিতায় যে ফুলের উল্লেখ আছে, তাহারই পরে মনে কবিতার এই ফুলের উল্লেখ আছে, এই যেটা দেখতেছো এই ফুলের উল্লেখ আছে। এই ফুলের নাম কি? এই ফুলের নাম তোমরা বইয়ে পড়লে পাবা মাধবী লতা, মাধবী লতা। আর আমরা কবিতায় পড়ি কি, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, কইল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লবিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। মাধবী ফুলের যে কুড়ি হয়েছে এটাতে তুমি কি গন্ধ খুঁজে পাইতেছ না? করে নাই অর্ঘ্য বিরোচন, এই যে উপহার রচনা কি করেনি? এখানে আছে এই মাধবী ফুল, যেটাকে আমরা মূলত চিনি মাধবী লতা হিসাবে। তাহারে পরে মানে কবিতা এই ফুলের উল্লেখ আছে। বাতাবি নেবু ফুল আর আমের মুকুলের কথা যদিও আছে, আম এটা তো ফুল না, জাত হিসাবে এটা ফল। বাতাবি লেবু এটাও তো ফল, তো ফল হইতে গেলে ফুল হইতে হয়, এটা সত্য। কিন্তু বাতাবি লেবু ফুল ইটসেলফ ফুল তো না, আম তো ফুল না। মাধবী ফুলের কথা বা মাধবী লতার কথাই এখানে আছে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? আমরা জানি সোনার তরী এটা একটা নাম সর্বস্ব কবিতা কাব্যগ্রন্থ, কারণ এই কাব্যগ্রন্থের নাম সোনার তরী আর এই কাব্যগ্রন্থের কবিতা সোনার তরী, এটা আমরা পড়েছি। কবিতাটাকে বলা হয় নাম সর্বস্ব কবিতা। চিত্রা, সোনার তরী এবং বলাকা, এই তিনটা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। কিন্তু অগ্নিবীণা এই কাব্যগ্রন্থ, এটাও কাব্যগ্রন্থ, কিন্তু এটা লিখেছেন জাতীয় কবি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই একটা কবিতা হচ্ছে বিদ্রোহী। হঠাৎ বড় লোক হওয়া। আকাশ কুসুম মানে কি? আকাশ কুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা। আকাশ কুসুম মানে অসম্ভব, বিল্ড ক্যাসেল ইন দ্য স্কাই, আকাশে বিল্ডিং বানানো, তাহলে অসম্ভব কল্পনা। যেরকম তুমি পড়ালেখা করতেছো না, তুমি পড়ালেখা করতেছো না, তুমি নিজেই আনোয়ার হোসেন, তুমি নিজেই বাপ্পারাজ, তুমি নিজেই বাপ্পারাজ, নিজেই আনোয়ার হোসেন, কিন্তু তুমি হেনারে পাইতে চাও, পাবা না, জীবনেও হবে না। অর্ধচন্দ্র, অর্ধেক চন্দ্র, গলা ধাক্কা দেয়া, অর্ধচন্দ্র দেখা মানে এরকম আকাশ কুসুম কল্পনা যদি তুমি করো, আসলে তোমার ভাগ্য, তোমার ফেট, তোমার ফিউচার তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। পরিশ্রম না করে হুদায় আকাম কুকাম করে বেড়ালে তোমার কপাল, তোমার ভাগ্য তোমাকে গলা ধাক্কা দিবে আকাশ কুসুম কল্পনা করে বেড়ালে। অমাবস্যার চাঁদ, তোমার রেজাল্ট পাওয়ার পরে তুমি তখন অমাবস্যার চাঁদ হয়ে যাবা, তোমার আর তখন কেউ খুঁজে পাবে না। কারণ অমাবস্যার রাত মানে চাঁদ যখন পূর্ণ হয়ে যায় ঠিক তার পরে ওই রাতে আকাশে চাঁদ থাকে না। তার মানে অমাবস্যার চাঁদ মানে কি? অসম্ভব বস্তু, দুর্লভ বস্তু, বাস্তবে যেটা নেই। অমাবস্যার রাতে আসলে কোনো চাঁদ হয় না। তাহলে তুমি আকাশ কুসুম কল্পনা করবা পড়ালেখা না করে, তোমার ভাগ্য তোমার অর্ধচন্দ্র দিবে, তুমি আর হেনারে খুঁজে পাবা না। আনোয়ার হোসেন শুধু কানবে না, ওর বিয়ে হয়ে গেছে বলবে না, তোমার গলা ধাক্কা দিবে, আর তুমি তখন অমাবস্যার চাঁদ হয়ে যাবা, কিছুই পাবা না। তোমার ফিউচারই তোমার কাছে অমাবস্যার চাঁদ হয়ে যাবে। কিন্তু যদি তুমি পরিশ্রম করো, কিন্তু যদি তুমি কলা গাছ লাগাও, তাহলে আঙুল ফুলে কলা গাছ হবে, কলা গাছে একসময় ফল ধরবে। পরিশ্রম যদি করো একসময় তুমি বড় হবা। কিন্তু 2 নাম্বারই করে যারা বড় লোক হয়, হঠাৎ করে টাকা পয়সা পায়, এটাকে বলা হয় আঙুল ফুলে কলা গাছের মতো বড় হয়ে গেছে, এটাকে বলা হয় হঠাৎ বড় লোক হওয়া। 2 নম্বরই ছাড়াও হইতে পারে, হঠাৎ বড় লোক হয়ে গেলেই সেটাকে বলা হয় আঙুল ফুলে কলা গাছ হওয়া।
সুকান্তের প্রথম কবিতা কোনটি? যদিও এই তথ্যটা রিলেটেড বিষয় যেগুলো আছে তার সাথে এক্স্যাক্ট তথ্যটা পাওয়া যাচ্ছে না, তবে শিখা এটা একটা পত্রিকা, এটার সাথে এটার মিল নেই। শিখা পত্রিকা। তোমরা আবুল ফজলের বুদ্ধির মুক্তি আন্দোলনের নাম শুনেছো। এই বুদ্ধির মুক্তি আন্দোলনে যে কয়জন ভূমিকা রেখেছিলেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, এই লেখক যারা লিখতেন, যেটাকে একটা কথা আছে আমরা জানি যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা এই যে বুদ্ধির মুক্তি আন্দোলনের কথা, এটা শিক্ষা পত্রিকায় আসলে লেখাশেখা হইতো। শিক্ষা পত্রিকা। বাকি দুইটা সম্পর্কে রিলেটেড তথ্য নেই। এখানে প্রথম কবিতাটা হচ্ছে সঞ্চয়। সুকান্ত ভট্টাচার্যের রিলেটেড একটা খুব কমন কথা, ইদানিং ট্রেন্ডি একটা বিষয় আছে সুকান্ত ভট্টাচার্যের সাথে। সুকান্ত ভট্টাচার্য নিজে যদিও কলকাতায় জন্মগ্রহণ করেছেন সুকান্ত ভট্টাচার্য, তার নানার বাড়ি, কিন্তু তার পিতামহের বাড়ি মানে তার দাদার বাড়ি বা বাবার বাড়ি কিন্তু যেখানে ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল করে দেয়, আর্মি গিয়ে পিডায় রক্তলাল করছে যে এলাকা, সেই এলাকায় কিন্তু সুকান্ত ভট্টাচার্যের বাবার বাড়ি, পিতার বাড়ি। এটা তোমরা দেখে জানো কিনা একটু লেখো তো। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, লাঠি দিয়ে পিটায় রক্তলাল করে দিছে, পিছনের অংশ কোন এলাকায়? সেই জায়গায় হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের বাপের বাড়ি মানে দাদার বাড়ি। কই আমি এখনো পর্যন্ত তোমাদের এরকম কোনো উত্তর পাইলাম না যে তোমরা ওই জায়গাটার নাম, কোটালীপাড়ার নাম শুনেছো? কোটালীপাড়া এটা কোন বাড়ি, কোন এলাকায়? গোপালগঞ্জ। গুড, এই তো তন্ময় ইসলাম আসিফ লিখছে। গোপালগঞ্জের কোটালীপাড়া হচ্ছে তাদের দাদার বাড়ি। সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কথা আছে, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্য নিজে ছিলেন মার্ক্সবাদী। সুকান্ত ভট্টাচার্য নিজে বাম ধারার লেখক ছিলেন এবং সুকান্ত ভট্টাচার্য অল্প বয়স থেকেই অনাচার, দুঃশাসন, অপরাধ এগুলোর বিরোধিতা করতেন। উনি ক্লাস 7 থাকতেই লেখালেখি, গল্পের মাধ্যমে ওনার লেখালেখি শুরু হয়েছিল। প্রথম কবিতাটির নাম হচ্ছে সঞ্চয়। আর সেখানে নিয়ে যেটা বলা হয়, 1926 সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ, এই মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা যেটার নাম শিখা, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন এইগুলোর সাথে এটা এই পত্রিকায় লেখালেখির সাথে যুক্ত ছিলেন। এই তো অনেকেই লিখেছে গোপালগঞ্জ, কোটালীপাড়া। ফাইন, তাহলে আমরা এই খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা সুকান্ত ভট্টাচার্যের একটা বিশেষ কথা বা বিশেষ লাইন। তো আমরা আজকের ক্লাসে 20টা প্রশ্ন এই রিলেটেড বেশ কিছু তথ্য সমাধান করলাম। নেক্সট ক্লাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অনশট সামনে নিয়ে আমরা আবারও তোমাদের সামনে হাজির হব। আমাদের ক্লাসগুলোতে, এই প্রশ্ন সমাধান ক্লাসগুলোতে তোমাদের সাথে নিয়মিত দেখা হবে এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।